সেই রক্তে মাখা মুখ সৌম্য ভালো করে দেখতেও পাচ্ছে না। একবার পকেটটা চেক করে মোবাইলটা সে বার করল। তড়ি ঘড়ি টর্চটা জ্বালিয়ে মেয়েটার দিকে ফেলল সে। কি হয়েছে? কি অবস্থা? রক্ত! কি বাজেভাবে তার জামা কাপড় ছিঁড়ে রক্তে মাখামাখি হয়েছে। আর মুখটা? এবার মুখটা দেখতে সেদিকে টর্চ ফেলল সৌম্য। আর ফেলতেই প্রায় ছিটকে গেল সে। মোবাইলটা হাত থেকে পড়েই গেল। তার সারা শরীর কাঁপতে থাকলো। মুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল এক মুহূর্তে। ভয় পেও না। নমস্কার, আপনি শুনছেন তেপান্তর। তেপান্তরে আজকে ভয় পেও না সিরিজের প্রথম গল্প মাইন্ড গেম। শুনতে থাকুন। বাড়ি ফিরতে আজ একটু রাতই হয়ে গেছে সৌম্যর। রাত প্রায় 1টা। অফিসের কাজকর্ম এখন বেশ পুরোদমেই চলছে। সামনে ভোট, তাই তার ওপর এখন আবার ইলেকশনের ডিউটি। আজ মেদিনীপুরে তার ডিউটি ছিল। সেখান থেকে সে গিয়েছিল দিদির বাড়ি। দিদির শরীরটা বিশেষ ভালো নেই, তাই এক প্রকার জোর করেই সে চলে এসেছে। কেননা থাকার ঝামেলা করলে জামাইবাবু মুখে কিছু না বললেও বিব্রত হতে পারেন, এমনটা সে ধারণা করেছিল। তাছাড়া দূরে ডিউটি পড়লে তো মাঝে মধ্যেই বাড়ি ফিরতে রাতই হয়ে যায় তার। যাই হোক, সেই ভেবেই সে বেরিয়ে পড়েছে। সে স্থানীয় পোস্ট অফিসে চাকরি করে। সরকারি চাকরি শুনে অনেকেই ভাবে যে পায়ের ওপর পা তুলে মাইনে গোনো। বাবা, পয়সা যেমন আছে, কত যে ঝক্কি আছে তা তো লোক বোঝে না। লোক কেন বলছি, নিজের বাড়ির মানুষই তো। থাক, এইসব কথা ভাবতে ভাবতে রাস্তায় পড়ে থাকা একটা প্লাস্টিকের বোতলে এক লাথি মেরে সেটা রাস্তার পাশে ডাস্টবিনের দিকে ঠেলে দেয় সে। স্টেশন থেকে নেমে সোজা স্টেশন রোড দিয়ে মাত্র 10 মিনিট হাঁটলেই তার বাড়ি। না, আজ দেরিটা বড্ড বেশি হয়ে গেছে। তেমন জানলে আজ দিদির বাড়ি না গিয়ে সোজা বাড়িই চলে আসতো সে। ইস, একটা টোটো যদি পাওয়া যেত। এইটুকুর জন্য সে 100 টাকা ভাড়া দিয়ে হলেও যেত। সারাদিন ধকলের পর তার শরীর আর সাড়া দিতে চায় না। এইটুকু হাঁটতে গিয়েই প্রাণ একেবারে ওষ্ঠাগত। আকাশে পূর্ণিমার চাঁদ যেন এক ঝলসানো রুটি। কবি সুকান্ত বলেছিলেন, চাঁদের আলোয় ইস্পাতের রেল লাইন চকচক করছে। মাঝে মধ্যে মাঝরাতে 2-1টা এক্সপ্রেস প্রচণ্ড গতিতে ফাঁকা মাঠে গোল দিয়ে এগিয়ে চলেছে। তারপরেই সৌম্যকে ঘিরে নেমে আসছে নিস্তব্ধতা। যেন তার নিয়তি তাকে অদূরে কোনো গাছের আড়াল থেকে চুপচাপ লক্ষ্য করছে। তবু সৌম্য ভাবে এই নিস্তব্ধতাই ভালো। বাড়ি গিয়ে নিতুর আর ওই বকবক শুনতে হবে না। খেতেও দেয় না ঠিক করে। কোথায় যাও এত রাতে? কোনো পীড়িতের লোকের কাছে থেকে গেলেই তো পারতে। কেন, অফিসের পামেলি, রুমা বৌদি, অরুণদার বউ, এরাই তো তোমাকে পুষবে। এই সব আরও কত কি। কতবার সে রাগ করে খায়নি পর্যন্ত, তাতে লাভ হয়নি। শুধু শুধু পেটকে কষ্ট দিয়ে লাভ নেই। তাই এখন সবই গা সওয়া হয়ে গেছে তার। সে কি করে নিতুকে বোঝাবে যে সে যা করছে তা সব নিতুর আর ওই ছোট্ট 2 বছরের ফুটফুটে মেয়েটার জন্য। আর ওরা তো অফিসের কলিগ মাত্র। পরিচয় সূত্রে একদিন ওদের বাড়িতে নিমন্ত্রণ করে সে খাইয়েছিল, ব্যাস। এরপর থেকেই তার যেন কাল হলো। যখনই কাজের চাপ থাকে নিতুর ঠিক এই রকমটাই শুরু হয়। আর যখন নিতু নিজের কাজে ব্যাংকে যায়
তখন তো সৌম্য কোনোদিন কিছু বলেইনি। নিতুর ওভারটাইম ব্যাংক শিফটিং নিয়েও সে কোনোদিন কিছুই বলেনি। শুধু কি তাই, আরও কত রকমের কতভাবে অশান্তি করেছে নিতু। সৌম্য চুপ করে থেকেছে, নিজের আর তার মেয়ের কথা ভেবে। ভাবনায় তার ব্যাঘাত পড়ল পাশ দিয়ে ভীষণ শব্দ করে দুরন্তটা বেরিয়ে যাওয়ায়। সেটা বেরিয়ে যাওয়ার পর আবার সব চুপ, সব শান্ত। শুধু দূর থেকে ট্রেনটার পিছনে জ্বলতে নিভতে থাকা লাল লাইটের আলোটা একটু একটু করে মিলিয়ে আসছিল। সেদিকে তাকিয়ে রাস্তা দিয়ে এগোচ্ছিল সৌম্য। খানিকটা এগিয়ে এসে হঠাৎ ছোট ক্রসিংটার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল সে। চাঁদের আলোয় রেল লাইনের ওপরে কি যেন একটা সাদা সাদা পড়ে রয়েছে না? হ্যাঁ, তাই তো, একটু নড়ছে মনে হচ্ছে। সেটা যে কি একটু ভাবতেই তার মাথা চাড়া দিয়ে উঠল। সর্বাঙ্গে একটা ভয়ের শিহরণ খেলে গেল। সে যা আশঙ্কা করছে সেটা যদি হয়। আর কিছু ভাবতে পারল না সৌম্য। তাহলে কি এই মাত্র ছুটে চলে যাওয়া এক্সপ্রেসটা থেকে কেউ কি পড়ে গেল? তবে এখন সে কি করবে? কিন্তু এই অবস্থায় তাকে তো কিছু করতেই হবে, দাঁড়িয়ে দেখলে তো চলবে না। কি করা যায়, কি করা যায়? সামনের বড় ক্রসিং গেটটা থেকে কি পয়েন্টসম্যানকে ডেকে আনবে? কি করবে সে? না না, অতক্ষণে যদি দেরি হয়ে যায়, কি করব, কি করা যায়? উফ! এবার আরও একটা আশ্চর্য বিষয় ঘটল, যদিও সেটা বোধহয় আশ্চর্য বললে খুব ভুল হবে। নড়তে থাকা বস্তুটার মধ্যে থেকে একটা ক্ষীণ যন্ত্রণা সূচক শব্দ পাওয়া গেল। সেটা মানুষের গলার আওয়াজ। হ্যাঁ, কে? দেখি তো। মনে হলো যেন পড়ে থাকা মানুষটার অন্তিম মুহূর্ত উপস্থিত। প্রচণ্ড একটা ঝটকা মেরে নিজেকে প্রায় টেনে নিয়ে সেদিকে চলল সৌম্য। কাছে আসতে আসতে সে বুঝতে পারল এটা একটা মেয়ে মানুষেরই কণ্ঠ। শেষ মুহূর্তে সে যেন আকুল কণ্ঠে সাহায্যের হাত চাইছে। আপনার কি হয়েছে? বাঁচাতেই হবে, মানবতার স্বার্থে নিজের বিবেক বুদ্ধির জোরে আরো খানিকটা এগিয়ে গেল সৌম্য। যখন একদম সামনে এসে সে পৌঁছল, সে দেখল রক্তে প্রায় ভিজে গেছে রেল লাইনের অনেকটা অংশ। তারই মধ্যে রক্তে মাখামাখি অবস্থায় পড়ে আছে একটি মেয়ে। তার বোধহয় কথা বলারও শক্তি নেই। কোনো ক্রমে বেদনায় বারবার তার আর্তচিৎকার বেরিয়ে আসতে গিয়েও তার কণ্ঠের কাছে গিয়ে আটকে যাচ্ছে। কি বিভৎস সেই দৃশ্য! মুখের এখান সেখানে কেটে রক্ত ঝরছে। কি বিভৎস! সেই রক্তে মাখা মুখ সৌম্য ভালো করে দেখতেও পাচ্ছে না। একবার পকেটটা চেক করে মোবাইলটা সে বার করলো। তড়ি ঘড়ি টর্চটা জ্বালিয়ে মেয়েটার দিকে ফেলল সে। কি হয়েছে? কি অবস্থা? রক্ত! কি বাজে ভাবে তার জামা কাপড় ছিঁড়ে রক্তে মাখামাখি হয়েছে। আর মুখটা? এবার মুখটা দেখতে সেদিকে টর্চ ফেলল সৌম্য। আর ফেলতেই প্রায় ছিটকে গেল সে। মোবাইলটা হাত থেকে পড়েই গেল। তার সারা শরীর কাঁপতে থাকলো। মুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল এক মুহূর্তে। প্রচন্ড একটা আর্তনাদ মুখ থেকে বেরিয়ে এলো তার। লিতু!
প্রায় কাঁদতে কাঁদতে গিয়ে রক্তাক্ত নিতুকে সে জড়িয়ে ধরল। নিতু 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 নিতু, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। এই নিতু, এই কি গো, এই শুনছো? তুমি আমাকে ছেড়ে যেও না নিতু। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, হেল্প, হেল্প। এত রাতে অ্যাম্বুলেন্স কোথায়? কোথায় পাবে সে? সে যেখানে আছে তার থেকে বেশ খানিক তফাতে ঘর বাড়িগুলো। কি করবে এখন? সে কি করবে? সেলফোনটা তুলে নিয়ে এমার্জেন্সিতে কল করলো সে। নিতু, তোমার কিচ্ছু হবে না নিতু, এই তো আমি আছি, এমার্জেন্সি, এমার্জেন্সি। নিতু, আমি আছি নিতু, নিতু 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 নিতু, কথা বলো নিতু, কথা বলো নিতু। নিচে নিতুর রক্তাক্ত শরীর, সেদিকে আর একবার সে দেখার চেষ্টা করলো। আর দেখতেই সে আবার তার দ্বিতীয় ঝটকাটা খেল। নিতু, নিতু, নিতু। কোথায় নিতু? জ্যোৎস্নার আলোয় রেল লাইনের পাথরগুলোকে সাদা মার্বেলের টুকরো মনে হচ্ছে, আর তার সামনে যেটা পড়ে আছে সেটা একটা সাদা কাপড় ছাড়া কিছুই নয়। নিতু, 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 তুমি কোথায়? নিতু, তুমি কোথায়? কি হচ্ছে এসব? আজ তার সাথে কি হয়েছে? সে কি দেখছে? এ কি সম্ভব? সে কয়েকবার হাঁক ছাড়ল। নিতু, 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 নিতু। কোথায় কে? জনশূন্য রেল লাইন আর তার সংলগ্ন এই জায়গাটা একটা ফাঁকা রেলের কামরাই মনে হলো তার। এসব কি দেখছে সৌম? যা ঘটছে তা কি সব বাস্তব, নাকি সব স্বপ্ন? কি মনে করে সে নিজেকে একটা চিমটি কেটে দেখল। নিজের চিমটি তার নিজের কাছেই বেশ জোরে মনে হলো। না, স্বপ্ন টপ্ন নয়, এ তো বাস্তব, ঘোর বাস্তব। তবে এ তাহলে কি খেলা? না, এখান থেকে পালাতেই হবে, যে করেই হোক। পালাও সৌম্য, পালাতেই হবে তোমায়। নিচ থেকে তার ব্যাগটা কুড়িয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করলো সে। রেল লাইনগুলো পেরিয়ে সোজা রাস্তা, তারপর বাড়ির দিকে দৌড় 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 দৌড়। অবশেষে রাস্তা শেষ করে হাঁপাতে হাঁপাতে বাড়ির সামনে এসে কোলাপসেবল গেটটা আঁকড়ে ধরল সে। এরপর কলিং বেলটা বাজালো। কলিং বেলটা বাজছে না কেন? কলিং বেলটা বাজছে না কেন? দেখি। উপায় না দেখে দরজা আর গেটটায় ধাক্কা দিতে দিতে শব্দ করতে লাগলো সে। নিতু, একবার, নিতু, দুবার, নিতু, দরজাটা খোলো। তিনবার। নিতু, দরজাটা খোলো। এ কি রে বাবা, সব কি মরার মতো ঘুমোচ্ছে নাকি? নিতু, নিতু, দরজাটা খোলো। নিতু, দরজাটা খোলো। নিতুর সাড়া নেই কেন? নিতুর সাড়া নেই কেন? মাথায় আবার বিন্দু বিন্দু ঘাম জমেছে সৌমর। নিতু, দরজাটা খোলো। নিতু, নিতু, নিতু। সকাল 8টায় দরজা ধাক্কানোর শব্দ এবং কলিং বেলের শব্দে ধরফড়িয়ে উঠে দরজা খুলে দেয় নিতু। দরজা খুলেই সে দেখল বাইরে
খাকি পোশাক পরিহিত পুলিশের লোক। আপনাকে একবার থানায় আসতে হবে ম্যাডাম। কেন? আপনার স্বামী মিস্টার সৌম, হ্যাঁ, কি হয়েছে তার? তিনি কাল কোথায় ছিলেন? কেন? ওর দিদির বাড়িতে। ওর তো ইলেকশনের ডিউটি ছিল। ও তো কাল আমায় বললো যে ও ওখানেই থাকবে কালকে রাতের জন্য। কেন কেন উনি কোথায়? উনি কোথায় এখন? দেখুন, আমরা আপনাকে শিওর হয়ে এখন কিছুই বলতে চাই না। আপনাকে একবার আমাদের সাথে আসতে হবে। কেন অফিসার? না মানে আসলে কালকে এক ব্যক্তির ভয়ানক ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এই আপনাদের বাড়ির কাছেই। তো চেহারার যা বর্ণনা তা দেখে তো মানে এখন আমি শিওর হয়ে কিছুই বলতে পারছি না। শুধু আইডিটা কি বলছেন আপনি অফিসার? না 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 না, এমনটা হতে পারে না। কি সব বলছেন আপনি? আপনার হুঁশ আছে? শান্ত হন ম্যাডাম, শান্ত হন। এখনই ভেঙে পড়ার কিছু হয়নি। না 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 না, কি বলছেন আপনি? আপনি আমাদের সাথে আসুন, তারপর দেখছি। না 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 না, নিতু কেঁদে ওঠে। কান্নাকাটির শব্দে তাদের ছোট্ট 2 বছরের বাচ্চাটা জেগে ওঠে, হতভম্ব অথচ ঘুম জড়ানো চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপর তার মায়ের কান্না দেখেই সম্ভবত সেও কেঁদে ওঠে। ছুটতে গিয়ে নিতু বাচ্চাটাকে কোলে করে নিয়ে পাশের ঘরে চলে আসে। বাবা কাঁদে না, বাবা কাঁদে না, কাঁদে না, কাঁদে না, বাবা কাঁদে না, কাঁদে না বাবা। ওরে 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 বাবু, বাপি চলে আসবে তো, বাপি চলে আসবে, বাপি চলে আসবে। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওরে 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 বাবা, বাবা কাঁদে না, বাবা কাঁদে না, কাঁদে না। কি হয়েছে কান্নার? থাম বলছি। কেঁদেই চলেছে তখন থেকে। তোর বাপি কোথায় আছে আমি জানি তো। থাম বলছি, থাম, নইলে তোকেও পাঠিয়ে দেব তোর বাপির কাছে। ধমক খেয়ে চুপ করলো বাচ্চাটা। শুনছিলেন আমাদের আজকের গল্প মাইন্ড গেম। কেমন লাগলো এই গল্পটি জানান আমাদের কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ফিরছি পরের শুক্রবার ঠিক এই সময় আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।